ওকে, তো আমরা বলছিলাম যে আমরা গ্রামারের খুব ইম্পর্টেন্ট পার্টগুলো শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, আমরা আজকে পড়বো টাইপ অফ ফ্রেজেস, এবং আমরা যদি সময় পাই তাহলে টাইপ অফ ক্লজেসও পড়বো। হ্যাঁ, তো টাইপ অফ ফ্রেজেস বা টাইপ অফ ক্লজেস আমরা কেন পড়বো? ফার্স্ট অফ অল আমরা দেখবো যে একটা সেন্টেন্সের মধ্যে নাউন ক্লজ কিভাবে ফাংশন করে। আমরা দেখবো অ্যাডজেক্টিভ ক্লজগুলো কিরকম ভাবে ফাংশন করে। এই জিনিসটা পড়বোই শুধুমাত্র আমাদের রাইটিং এ যেন হেল্প হয়, তাই আমাদের স্পিকিং এ যেন হেল্প হয়, তাই। সো আমরা যখন দেখবো যে ডিফারেন্ট টাইপ অফ ক্লজেস কিভাবে সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজেস কিভাবে ডিফারেন্ট জায়গায় ব্যবহার হচ্ছে, এটার উপর বেস করে কিন্তু আমি রাইটিং এর সময় কোনো একটা আইডিয়াকে বড় করে লেখা, ছোট করে লেখা প্র্যাকটিস করতে পারবো। তো চলেন টাইপ অফ ফ্রেজেস আমরা দেখি। প্রথমেই আছে আমাদের নাউন ফ্রেজ। তো একটা নাউন ফ্রেজ বলতে আসলে আমরা কি বুঝি? ফ্রেজ বলতে আমরা কি বুঝি? ফ্রেজ বলতে একদম প্রথম ক্লাসে মনে আছে কিনা আমি জানি না, আমরা ফ্রেজ বলতে পড়ছিলাম শব্দগুচ্ছ যেটার একটা মিনিং আছে, বাট এটা কোনো টেন্স মেকিং ভার্ব কন্টেইন করে না। আচ্ছা, এখন নাউন ফ্রেজ বলতে কি বোঝায়? নাউন ফ্রেজ মানে হচ্ছে যেই ফ্রেজটা নাউনের জায়গায় বসে। ওকে, নাউনের জায়গায় যেটা বসতেছে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন ইন দ্য প্লেস অফ নাউন, নাউনের জায়গায় বসতেছে। এটা হচ্ছে একটা নাউনকে বোঝায়। ওকে, মূল কথা হচ্ছে এটা। ওকে, তাহলে দেখি যে কিভাবে একটা নাউন ফ্রেজ ব্যবহার হয়। উইমেন অ্যাট দ্য উইন্ডো ইজ শাউটিং অ্যাট আস। তাহলে কে শাউট করতেছে? হু। আরে বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আজকে নিয়ে কথা বলা হচ্ছে? আজকে নিয়ে কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে উইমেন অ্যাট দ্য উইন্ডোকে নিয়ে। শুধু উইমেনকে নিয়েও কিন্তু কথা বলা হচ্ছে না। উইমেনকে নিয়ে কথা বলা হইলে এন্টায়ার ওয়ার্ল্ডের সকল উইমেনকে নিয়ে কথা বলা হতো, বাট উইমেন হু ইজ এট দ্য উইন্ডো, তাকে নিয়ে কথা বলা হচ্ছে। সো এই যে পুরো আইডিয়াটা পুরো ফ্রেজটা, এটা একটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। সো এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। আই উইল বিল্ড হোয়াট আ বিউটিফুল হোম। সো এটা হচ্ছে আমার অবজেক্ট এই বাক্যের, রাইট? সো অবজেক্ট হচ্ছে নাউনের জায়গা, খুব ভালোভাবে আমরা জানি। সো এইটা এখানে বিউটিফুল হোম, এটা একটা নাউন ফ্রেজ আকারে ব্যবহার হচ্ছে। ওকে, এরপর আছে আমাদের কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ কি? অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ হচ্ছে একটা বাক্যে অ্যাডজেক্টিভের ফাংশন করা। হুম, অ্যাডজেক্টিভের ফাংশন করা মানে কি? সেটা একটা নাউনকে মডিফাই করবে, রাইট? আচ্ছা, নাউনকে মডিফাই করবে কথাটার অর্থ কি? নাউন সম্পর্কে একটা কিছু বলবে, তথ্য দিবে। দ্য ম্যান উইথ আ রেড ফ্লাওয়ার ইন হ্যান্ড ইজ মাই ব্রাদার। তাহলে দ্য ম্যান উইথ আ রেড ফ্লাওয়ার ইন হ্যান্ড ইজ মাই ব্রাদার। তাহলে দেখেন এখানে দ্য ম্যান, বাক্যের সাবজেক্ট কোনটা? বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান ইজ মাই ব্রাদার। কথা বলা হচ্ছে দ্য ম্যানকে নিয়ে, এন্ড ম্যানকে আমরা আরেকটু এক্সপ্লেইন করছি কিসের মাধ্যমে? উইথ আ রেড ফ্লাওয়ার ইন হ্যান্ড। তাহলে ম্যানকে আমরা আরেকটু যখন এক্সপ্লেইন করলাম, তখন এটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ম্যান ক্যারিং আ ল্যান্টার্ন ইজ দ্য ডক্টর। তাহলে যে ম্যানটা ক্যারিং করছে ল্যান্টার্ন মানে হচ্ছে কি আরো স্পেসিফাই করলো, এইটা হলো গিয়ে আমার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ গেল এটা। অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ বলতে কি বোঝায়? এই ফ্রেজগুলো বাক্যে ব্যবহার হয় অ্যাজ অ্যাডভার্ব, এবং বাক্যে এই ফ্রেজ সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে এটা কোথায় বসে? অ্যাডভার্বের জায়গায়। এখন অথবা একটা অ্যাডভার্বকে এক্সপ্লেইন করে, রাইট? এখন অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্ব বলতে আমরা বুঝি যে এটা ভার্বকে মডিফাই করে, এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, হোল সেন্টেন্সকে মডিফাই করে। এটা ম্যাটার, প্লেস, টাইম বোঝায়। হুম, ম্যানার, সরি ম্যাটার না, এটা হবে ম্যানার। ম্যানার, প্লেস এবং হচ্ছে টাইম বোঝায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখি তো এটা কিভাবে ব্যবহার হয়। প্রথম সেন্টেন্সটা দেখেন, মাই ব্রাদার অ্যান্ড আই ফাউন্ড সেভারাল wrapped presents under the tree on Eid day. খেয়াল করে দেখেন, ফাউন্ড হোয়াট। প্রথম কথা হচ্ছে আমি এখানে আমার নাউন কোনটা?
মাই ব্রাদার অ্যান্ড আই, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট, ফ্রেজ সাবজেক্ট আকারে ব্যবহার হচ্ছে। ফাউন্ড হচ্ছে আমার এখানে ভার্ব। এখন এই সেভারাল র্যাপড প্রেজেন্স এটা কি আকারে ব্যবহার হচ্ছে এখানে বলতে পারবেন? তৌফিকা বলেন তো দেখি। সেভারাল র্যাপড প্রেজেন্স, এই যে এই ফ্রেজটা এখানে কি আকারে ব্যবহার হচ্ছে? অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ। কেন এটা অ্যাডভার্ব ফ্রেজ? কেন? আরেকবার একটু বলুন। বাইর করতে পারছেন কেন এটা অ্যাডভার্ব ফ্রেজ? আন্ডার দ্য ট্রি, আন্ডার না, সেভারাল র্যাপড প্রেজেন্স এইটা কি ফ্রেজ? চাকরির পরীক্ষাগুলো কিন্তু এগুলো আসবে। আচ্ছা, সেভারাল র্যাপ প্রেজেন্স এটা হচ্ছে এখানে একটা নাউন আকারে ব্যবহার হচ্ছে। ওয়াই? কারণ আমি যখন ভার্ব ফাউন্ডকে আমি যদি দেখি যে কোয়েশ্চেন করি ওয়ার্ড দিয়ে কি পাইছে, পাইছে হচ্ছে সেভারাল র্যাপ প্রেজেন্স। তাহলে এই যে ভার্বকে যখন আমি ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করলাম, ভার্বের কাজটাকে রিসিভ করলো কে? পাইছে কে? পাইছে কি জিনিস? সেভারাল র্যাপ প্রেজেন্স। তাহলে এটা এখানে একটা অবজেক্ট আকারে ব্যবহার হয়েছে। সো অবজেক্ট একটা নাউনের জায়গা, সো এটা হচ্ছে এখানে একটা নাউন ফ্রেজ আকারে ব্যবহার হয়েছে। বাট এই প্রেজেন্সগুলোকে আমি কোথায় পাইছি? একটা প্লেস বলা হচ্ছে, আন্ডার দ্য ট্রি। কখন পাইছি? অন ইট ডে, রাইট? এইখানে বোঝাচ্ছে টাইম আর এইখানে বোঝাচ্ছে প্লেস। এই যে প্লেস এন্ড টাইম বোঝানো, এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এইটার নাম হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এটা প্লেস এন্ড টাইম বোঝাইছে। ডিউরিং দ্য উইন্টার মাই ফ্যামিলি অফেন ট্রাভেল ইন ভিলেজ। ডিউরিং দ্য উইন্টার, ডিউরিং দ্য উইন্টার মানে কি? ডিউরিং দ্য উইন্টার মানে হচ্ছে উইন্টারের সময়। এখন এই যে উইন্টারের সময়, এই জিনিসটা দিয়ে আসলে কি করছে? পুরো যে সেন্টেন্সটা এটাকে মডিফাই করছে। তাহলে পুরো সেন্টেন্সটাকে যখন মডিফাই করে তখন আমরা এটাকে একটা অ্যাডভার্ব বলি। ডিউরিং দ্য উইন্টার এটাকে আরেকভাবে বোঝা যায় যে এটা একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করছে আর কি, যে মানে এটা একটা টাইম বোঝাচ্ছে। সো এই যে এই সেন্স থেকে এটাকে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। আচ্ছা, এরপরে আসেন thrilled with her second catch. Why thrilled? ম্যানার, মানে ব্যাপারটা কি? thrilled with her second catch. thrilled কেন হয়েছে? থ্রিলকে আরো মডিফাই করতেছে, thrilled এর কারণ বলতেছে with her second catch রাফিজা wanted to catch more fish, মানে দ্বিতীয়বার মাছ ধরে এত বেশি থ্রিলড হয়েছে যে রাফিজা আরো বেশি মাছ ধরতে চাইছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করলো উইথ হার সেকেন্ড ক্যাচ, অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো তথ্য দিয়ে, এইটার নাম হলো অ্যাডভার্ব ফ্রেজ। thrilled with her second catch before the exam. ভাই এটা কি ম্যাটার? না, এটা এটা ম্যানার না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। ম্যানার মানে হচ্ছে ভার্বটাকে কিভাবে করা হয়েছে, এটার নাম হচ্ছে ম্যানার। এখানে তো ভার্ব কিভাবে করা হয়েছে ভার্বের সাথে সম্পর্ক না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক। ওকে ওকে, তো এই গেল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। এইবার আছে আমাদের একটা ফ্রেজ হচ্ছে ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ কি জিনিস? ভার্ব ফ্রেজ হচ্ছে মডাল অক্সিলারি এবং মেইন ভার্ব, এই তিনটার যে সমন্বয়, এই সমন্বয়টার নাম হচ্ছে, পুরোটা মিলে কিন্তু একটা ভার্ব হয়, এটার নাম হচ্ছে ভার্ব ফ্রেজ। An apartment would have cost less than a hotel for 4 of us. তাহলে এই যে would have cost, কোনোটা কি ভার্ব না? আপনি বলতে পারবেন? পারবেন না তো। ডিফারেন্ট টাইপস অফ ভার্ব, when they're conjoined they're acting as a single verb in a sentence, right? So এটার নাম হইল কি আমার ভার্ব ফ্রেজ।
এবার আসেন প্রিপোজিশনাল ফ্রেজ। এইখানে একটু বোঝার ব্যাপার আছে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কিন্তু এই না যে এটা মানে এটা আলাদা কোনো পার্টস অফ স্পিচ। একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন আমরা একটু আগে যেরকম অ্যাডজেক্টিভ পড়লাম, অ্যাডভার্ব অ্যাডভার্ব পড়লাম, নাউন ফ্রেজ পড়লাম, আমি বলতে পারবো যে এগুলো কোনো একটা প্রিপোজিশনাল, এটা কোনো একটা পার্টস অফ স্পিচ। বাট একটা প্রিপোজিশনাল ফ্রেজ পুরোটা একটা প্রিপোজিশন আকারে ব্যবহার হয় না। একটা নাউন ফ্রেজ পুরোটা একটা নাউন আকারে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ পুরোটাই এক একটা অ্যাডজেক্টিভ এবং একটা অ্যাডভার্ব আকারে ব্যবহার হয়। কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ এটা কখনো পার্টস অফ স্পিচ না। তাহলে এটাকে কেন, মানে একটা পুরো পুরো ফ্রেজ মিলে কি প্রিপোজিশন হইতে পারে? হইতে তো পারে না। তাহলে আমরা কেন এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতেছি? বলতেছি এই কারণে, মেয়ারলি এই কারণে, শুধুমাত্র এই কারণে যে ইট স্টার্টস উইথ প্রিপোজিশন। শুধুমাত্র যেই ফ্রেজটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় সেটার নামই প্রিপোজিশনাল ফ্রেজ। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রিপোজিশনাল ফ্রেজ, যদিও এটার নাম প্রিপোজিশনাল ফ্রেজ, এটা ডিফারেন্ট টাইপোলজি, এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হিসাবে ফাংশন করতে পারে। অর্থাৎ দেখেন, উইথ দ্য গ্রেট স্ট্রেংথ অফ এ জায়ান্ট, এখানে উইথ দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বাট এইটার পার্টস অফ স্পিচ ডিফারেন্ট। এটার ফরমেশন অনুযায়ী আমি এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলতেছি, বাট এটার ফরমেশনটা ডিফারেন্ট। আচ্ছা, তাহলে বুঝে গেছে? ভাই এটা আরেকবার একটু, মানে প্রিপোজিশন দিয়ে শুরু হবে কিন্তু এটা ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হবে। মানে প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু কোনো পার্টস অফ স্পিচ না, এটা জাস্ট একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে আলাদা করতেছি। এতক্ষণ আমরা যে ফ্রেজগুলো দেখছি এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। বাক্যে ওইটা ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হচ্ছে। কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ এইটা বাক্যে কি হিসাবে ফাংশন করতেছে? বাক্যে প্রিপোজিশন হিসাবে ফাংশন করতেছে না, জাস্ট স্ট্রাকচারটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে বলে আমি এটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতেছি প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে, নাথিং মোর। বুঝতে পারছেন? এত প্রেশারের কিছু নেই, জাস্ট এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, যেন আমি এটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতেছি। দ্যাট ডাজন্ট মিন যে পুরো ফ্রেজটা একটা প্রিপোজিশন আকারে ফাংশন করতেছে। হ্যাঁ, তো এটা একটা ডিফারেন্ট। যেমন আমরা যদি ধরেন এখান থেকে শুরু করি আমরা, উইথ আ রেড ফ্লাওয়ার ইন হ্যান্ড, তাহলে এটা কি? এটাও তো শুরু হয়েছে আমার ভাই একটা প্রিপোজিশন দিয়ে, তাহলে এটাও একটা প্রিপোজিশন ফ্রেজ। বাট এটার পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখেন নাউন ফ্রেজ। এই যে নাউন ফ্রেজটা, এই নাউন ফ্রেজটা, আচ্ছা নাউন ফ্রেজ উদাহরণ নাই এখানে, আমরা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ দেখি। হ্যাঁ, দেখেন এই যে অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ, এই দেখেন আন্ডার দ্য টি, অন ইট ডে। এই যে আন্ডার দ্য ট্রি, এটা আন্ডার দিয়ে শুরু হয়েছে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচার অনুযায়ী। অন ইট ডে স্ট্রাকচার অনুযায়ী একটা প্রিপোজিশনাল ফ্রেজ, বাট এটার পার্টস অফ স্পিচ কি? অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পার্থক্যটা বুঝতে পারছেন তো, না? সো এটাতে ভুল করা যাবে না। এখন আচ্ছা, এবার আমাকে একটু বলেন, মানে এইখানে কিছু কাজ আছে, এই যে এটা আমি আজকে স্লাইডটা দিয়ে দিব। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে এইখানে এই যে 10টা ফ্রেজ আছে, এই 10টা ফ্রেজ দেখে আপনারা আইডেন্টিফাই করার ট্রাই করবেন। যদিও পাশে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা না দেখে নিজেরা প্র্যাকটিস হিসেবে আইডেন্টিফাই করার ট্রাই করবেন যে এই কোনটা কোন ফ্রেজ আকারে ব্যবহার হচ্ছে। আরো ছাপানোর কাজ। বুঝতে পারছেন প্রিপোজিশনাল ফ্রেজ? এখন এইটা আপনাদের লেখার সময় কিভাবে কাজে লাগবে? লেখার সময় কাজে লাগবে এইভাবে, ধরেন আমরা মোস্ট অফ দ্য কেসেস খুব সিম্পল জিনিস লিখি, আই ইট, হি গোজ, তারপর হচ্ছে ডিয়ার স্যার, প্লিজ পার্ডন মি। তো এখন এই যে দেখেন সিম্পল, এর মধ্যে বাক্যের মধ্যে কোনো জটিলতা নাই, এই জিনিসটা কিন্তু আমাদের লেখার মানকে খারাপ করে দেয়। কিন্তু বাক্যটাকে যদি আমি আরেকটু জটিল বানাইতে চাই, এটার মধ্যে একটু ফর্মালিটি আনতে চাই, একটু ম্যাচিউরিটি আনতে চাই, তখন কিন্তু এই যে বিভিন্ন জায়গায় ফ্রেজগুলোকে বসায় দিয়ে আমরা আমরা আমাদের লেখাটাকে একটু কমপ্লিকেটেড বানাইতে পারবো। বাট একটা লেখাকে আরো কমপ্লিকেটেড বানানোর জন্য আমরা
ব্যবহার করি ক্লজের টাইপোলজি। ডিফারেন্ট ক্লজ কিভাবে লিখতে হয়, ডিফারেন্ট টাইপ অফ ক্লজেস কিভাবে লিখতে হয়। আচ্ছা, তাহলে এই ক্লজের টাইপোলজি কি পড়বেন আপনারা এখন? তাহলে আমি ক্লজের টাইপোলজি শুরু করব। আচ্ছা, ভাই আমার কাছে আপনার সমস্যা হইলে থাক, না, আমার কোনো সমস্যা নাই। মানে আপনি তো অসুস্থ। না, আমার সমস্যা নাই। তাহলে আমরা ক্লজের টাইপোলজিটা শুরু করি। ওকে ভাই। দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। ক্লজের টাইপোলজিটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় টাইপোলজি, হ্যাঁ? এবং এই মানে ক্লজের টাইপোলজিটা যে ভালোভাবে পারবে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে ভালোভাবে পারবে, সে অনেক ভালো রাইটার হয়ে উঠবে। ঠিক আছে? কেন? তার কারণ হচ্ছে যে একটা সেন্টেন্স জটিল, একটা আইডিয়া জটিল কি জটিল না, এটা আমরা বুঝি মূলত সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে। ফ্রেজ তো ধরেন একটা সিম্পল সেন্টেন্সে আপনি হাজারটা ফ্রেজ ঢুকাইতে পারবেন, এটা হইলেও হয়তো বা আপনি অনেক ভালো রাইটিং করতে পারবেন। বাট যখন আপনি ক্লজ লিখবেন ডিফারেন্ট ডিফারেন্ট একই সেন্টেন্সে, তখন লেখাটা অনেক ম্যাচিউরড হয়, দেখতে একাডেমিক লাগে। হুম। তো এখন দেখেন, আমরা তাহলে ক্লজের যে প্রকারভেদ সেটাকে আমরা দেখার ট্রাই করব। তো আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ নামে দুইটা প্রকার আমরা পড়ছি। এইটা কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ডিপেন্ডেন্ট ক্লজের প্রকার, এইটা কি? এটা হচ্ছে মানে আমাদের সেন্টেন্সের টাইপোলজির উপর বেস করে আমরা এই দুইটা জিনিসকে আলাদা করছি। বাট যখন when it comes to parts of speech, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এন্ড ডিপেন্ডেন্ট ক্লজ হয়েও এরা বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন করতে পারে, হ্যাঁ? তো এই জিনিসগুলো আমরা একটু দেখার ট্রাই করব। নাউন ক্লজ, একটা ক্লজ একটা নাউনের মতো আচরণ করবে, রাইট? এটাই তো নাউন ক্লজ। এখন তাহলে নাউন ক্লজ কি? নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, কমপ্লিমেন্টের জায়গাতেও বসতে পারে, এ এন্ড প্রিপোজিশনের মাঝখানে প্রিপোজিশন কমপ্লিমেন্ট হিসেবে বসে, ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা কোথায় নাউন বসে সেটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। এই যে বেসিক ক্লাস, নাউন কোথায় বসে, নাউন কি, সাবজেক্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট কি জিনিস, সেটা যদি আপনারা ভালোভাবে না জানতেন তাহলে কিন্তু আপনাদের এই ডিসকাশনগুলো বুঝতে কষ্ট হইতো, যেটা আমাদের ক্লাস 5-6 বোঝানোর কথা ছিল, কিন্তু আমরা 5-6 আমাদেরকে স্যার ওইভাবে বোঝায় নাই। ওরা যদি আমরা 5-6 থেকে বুঝতাম তাহলে এই যে 3 মাসে 4 মাসে যেরকম আমরা গ্রামারে হাফেজ হয়ে যাচ্ছি সেটা আমরা হয়ে যেতে পারতাম 3 মাসে। আমাদের জন্য 12 বছর অপেক্ষা করতে হতো না। তাহলে এখন কি হচ্ছে? তাহলে নাউন ক্লজ যেমন what you do in your free time is your business. what do এর ভার্ব হচ্ছে you, is এর সাবজেক্ট হচ্ছে you, is ভার্ব, এটা সাবজেক্ট হচ্ছে এই পুরো what do you do in your free time is your business, তাই না? কি পছন্দ করে সে, কি কি করে, বা বিজনেসটা কি? what do you do in your free time, পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট আকারে ফাংশন করতেছে কিসের? is এর। and that's why আমরা বলতেছি যে what do you do in your free time is a noun clause. ওকে, এই নাউন ক্লজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। সেটার লেখার উপায় হচ্ছে প্রিপেটরি ইট। প্রিপেটরি মানে হচ্ছে প্রিপেয়ার শব্দটা থেকে আসছে প্রিপেটরি। প্রিপেয়ার মানে হলো আপনাকে প্রস্তুত করবে, মানে এরপরে একটা ক্লজ আসতেছে, এইটার জন্য আপনাকে প্রস্তুত করবে, হ্যাঁ, এটার নাম হলো এই প্রস্তুত করবে, এটার নাম হলো প্রিপেটরি ইট। একটা ইট এসে আপনাকে বলবে যে এরপরে কিন্তু একটা ক্লজ আছে, নাউন ক্লজ, বা জিনিসটাকে আরো সিম্পলি লিখবে। So, what do you do in your free time, এই কথাটা কি ঠিক আমি প্রিপেটরি ইট এটা দিয়ে লিখতে পারি। ইট ইজ your business what you do in your free time। দেখেন এখানে ইজ ইউর বিজনেস জিনিসটা অনেক জটিল হয়ে গেছে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এখানে দুইটা আলাদা আলাদা ক্লজ, দুইটা আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছিল না। কিন্তু যখন আমি নতুন একটা সাবজেক্ট নিয়ে আসছি, একটা ক্লজের বাইরে যখন আমি নতুন একটা সাবজেক্ট নিয়ে আসছি ইট, তখন কিন্তু আমি ইট ইজ ইউর বিজনেস, এখন এই ইটটা কি? হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। সো এই যে ইট দিয়ে ইট ইজ ইউর বিজনেস, এটা একটা আর্টিফিশিয়াল সাবজেক্ট নিয়ে আসলাম এবং এটা বুঝলাম ইটটা হচ্ছে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এটার নামই হচ্ছে প্রিপেটরি ইট। আমরা প্রায় বলি না ইট ইজ ইউর বিজনেস হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ইট ইজ ইউর থিঙ্কিং হোয়াট ইউ উইল ডু ইন দ্য ফিউচার। সো এই জিনিসগুলো হচ্ছে প্রিপেটরি ইটের কাজ।
ও এই সেন্টেন্সটাকে একটু সিম্পলিফাই করে লিখে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট হাজির করে। এখানে তো ইজ এর সাবজেক্ট হচ্ছে আগের পুরো ক্লজটা, কিন্তু এখানে দেখেন ইজ এর সাবজেক্ট হচ্ছে ইট, বাট ইট দিয়ে আসলে কি বোঝাচ্ছে? ইট ইজ ইউর বিজনেস। কোনটা আমার বিজনেস? হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। বোঝা গেছে? সো এইভাবে করে প্রিপেটরি ইট দ্বারা আমরা এরকম একটা কমপ্লেক্স আইডিয়াকে আরেকটু সহজভাবে লিখতে পারি। নাউন ক্লজ। আচ্ছা, কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হতে পারে নাউন ক্লজ, যেমন নুসাইবা ইজ, হ্যাঁ আমরা যদি এটা দেখি, নুসাইবা ইজ হোয়াট ইউ কল আ জিনিয়াস। নুসাইবা কে? নুসাইবা হলো সে যাকে তুমি একটা জিনিয়াস বলতে পারো। তাহলে এই যে এখানে এখানে আপনি যে বললেন নুসাইবা ইজ হোয়াট ইউ কল আ জিনিয়াস, এখানে হোয়াট ইউ কল আ জিনিয়াস এটা একটা কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হচ্ছে। টিটা সরি যে এখানে চলে আসছে, কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হচ্ছে। কেন এটা কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হচ্ছে কেউ বলতে পারবেন? আমি বলি কেন ব্যবহার হচ্ছে। আমরা কমপ্লিমেন্ট বলছিলাম কি, যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকবে একটা, ওই জায়গায় ইকুয়াল দিয়ে যদি আমি পরের যেই ওয়ার্ডটা থাকে ওইটা যদি আমি ইকুয়াল বুঝতে পারি, তাহলে আমি বুঝবো যে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে। তাহলে নুসাইবা ইজের জায়গায় যদি আমি একটা ইকুয়াল সাইন দিই, নুসাইবা ইজ ইকুয়াল টু হোয়াট ইউ কল আ জিনিয়াস, এটাকে হয় হয়, তার মানে এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট আকারে ব্যবহার হচ্ছে। এমনিতেও যদি আমি বোঝার ট্রাই করি, নুসাইবার একটা বর্ণনা দিচ্ছে এখানে আরো, তাই না? হোয়াট ইউ কল আ জিনিয়াস। ওকে, এইখানে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে হোয়াট। এই জিনিসটা শুধুমাত্র নাউন ক্লজে বসে, শুধুমাত্র নাউন ক্লজে বসে। দেখো অবজেক্ট হিসেবে কিভাবে ফাংশন করে নাউন ক্লজ। শি সেড দ্যাট, শি সেড দ্যাট শি ওয়াজ সরি। তাহলে সে কি বলেছে? হোয়াট শি সেড দ্যাট শি ওয়াজ সরি। শি সেড শি ওয়াজ সরি। প্লিজ আস্ক মাম হোয়াট উই আর হ্যাভিং ফর ডিনার। আম্মাকে জিজ্ঞেস করো। আম্মাকে কি জিজ্ঞেস করবে? আস্ক হোয়াট, হোয়াট উই আর হ্যাভিং ফর ডিনার। তাহলে এই যে হোয়াট উই আর হ্যাভিং ফর ডিনার, এটাও কিন্তু আমার এখানে অবজেক্ট আকারে ব্যবহার হচ্ছে। কিসের অবজেক্ট? আস্কের অবজেক্ট আকারে ব্যবহার হচ্ছে। দ্যাটস ওয়াই পার্টটা পুরোটা একটা নাউন ক্লজ। আচ্ছা, প্রিপোজিশন কমপ্লিমেন্ট আকারে নাউন ক্লজ ব্যবহার হয়। সেই জিনিসটা কিভাবে হয়? সরি যে এখানে কমপ্লিমেন্ট লেখাটা এখানের মধ্যে চলে আসছে। আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট আদার্স থিংস। আই ডোন্ট ওয়ারি, আমি চিন্তা করি না। অ্যাবাউট, অ্যাবাউট তারপরে একটা প্রিপোজিশন আসছে। প্রিপোজিশন পরে দেখেন একটা ক্লজ আছে, হোয়াট আদার্স থিং, তো এখানে একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে। আর আমরা একটু আগেই পড়ছি যে হোয়াট অলওয়েজ একটা নাউন ক্লজে আসে। সো আমরা বুঝতেই পারতেছি হোয়াট আদার্স থিং এটা একটা নাউন ক্লজ। ইটস আওয়ার ফার্স্ট থিঙ্কিং প্রসেস। কিন্তু এটা হচ্ছে একটা প্রিপোজিশন কমপ্লিমেন্ট। এটা আমি কিভাবে বুঝলাম? বুঝলাম যে অ্যাবাউট হোয়াট আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট, অ্যাবাউট কি সম্পর্কে করি না, সেটা হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক। তাহলে এই অ্যাবাউট সম্পর্কে এটার মিনিংটাকে কমপ্লিট করতেছে হোয়াট আদার্স থিঙ্ক। দ্যাট মিনস এটা একটা নাউন ক্লজ। Abdullah should not be held responsible for what his brother does. যার ভাই কি করে এর জন্য তাকে রেসপন্সিবল ধরার কোনো মানে নাই, উচিত হবে না। তাহলে ফর কিসের জন্য? ফর হোয়াট হি হ্যাজ ডান। অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে ফাংশন করে? আই রিয়েলি ওয়ান্ট টু বিলিভ দ্যাট টুমরো উইল বি বেটার। আই রিয়েলি ওয়ান্ট টু বিলিভ, দেখেন অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আই রিয়েলি ওয়ান্ট, ওয়ান্ট হোয়াট? এই যে দেখেন কি আমি বিলিভ, আমি কি চাই? আই রিয়েলি ওয়ান্ট, আমি কি চাই? টু বিলিভ, বিলিভ করতে চাই। এই বিলিভটা হইল গিয়ে আমার এখানে প্রি অবজেক্ট। আই ওয়ান্ট কি করতে চাই? টু বিলিভ। দেখেন খেয়াল করেন এটা একটা ইনফিনিটিভ, রাইট? তাহলে বিলিভটা কি করতে চাই? হোয়াট আই ওয়ান্ট টু বিলিভ। আমি যদি বিলিভকে ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করি, এই বিলিভের মিনিংটাকে কি কে কমপ্লিট করতেছে? বিলিভটাকে আরো কমপ্লিট করতেছে কে? দ্যাট টুমরো উইল বি বেটার। তাহলে এই যে দ্যাট টুমরো উইল বি বেটার, এটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হইতেছে সেন্টেন্সে, এন্ড দ্যাটস ওয়াই ইটস এ নাউন। ফ্যান্টাস্টিক। ওকে,
আচ্ছা, রিভার্সিবল দ্যাট ক্লজ, হ্যাঁ, রিভার্সিবল দ্যাট ক্লজ মানে হচ্ছে, আচ্ছা এইটা আমরা দ্যাট ক্লজ যখন পড়তে যাব তখন হচ্ছে আমরা এটাকে আরো ভালোভাবে পড়বো, বাট দেখি আমি এখানে হ্যাঁ, সো এইটাকে হচ্ছে আমরা খুব ভালোভাবে পড়বো যখন আমরা রিভার্সিবল দ্যাট ক্লজ সম্পর্কে পড়বো। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রিপেটরি ইট যেটা, এটা হুম আচ্ছা, এটা এটা সময় নষ্ট না করি, এটা আমরা পরে পড়বো, হ্যাঁ। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু সেন্টেন্সের সাথে দ্যাট ম্যান্ডেটরি এবং কিছু কিছু সেন্টেন্সের সাথে দ্যাট ম্যান্ডেটরি না। যেমন মেনশনের সাথে দ্যাট ম্যান্ডেটরি, হি মেনশনড দ্যাট, হি রিপোর্টেড দ্যাট, স্টেটেড দ্যাট, ডিক্লেয়ার্ড দ্যাট, এই ওয়ার্ডগুলোর সাথে দ্যাট ম্যান্ডেটরি ব্যবহারই করতে হবে। কিন্তু হি সেইড দ্যাট, এই কথাটায় দ্যাট না বললে হবে হি সেইড আই উইল গো দেয়ার, এটা হইলেও হবে। হি সেইড দ্যাট আই উইল গো দেয়ার এখন বলতে হবে না। টেল, থিঙ্ক, বিলিভ এগুলোর সাথে দ্যাট অপশনাল, দিলেও হবে না দিলে হবে, বাট এগুলোর সাথে দ্যাট কিন্তু দিতেই হবে। সো এই অংশটা মাথায় রাখেন। এবার আসেন আমরা অ্যাডজেক্টিভ ক্লজে প্রবেশ করি। অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম হচ্ছে রিলেটিভ ক্লজ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে এবং নাউনকে মডিফাই করে বা তথ্য দেয়। এখন মজার ব্যাপার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজকে এইটা খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আইডেন্টিফাইং আর একটা হচ্ছে নন আইডেন্টিফাইং। আইডেন্টিফাইং মানে কি? আইডেন্টিফাইং মানে হচ্ছে যেখানে নাউনের ব্যাপারে কিছুই বলা থাকে না, আমি অ্যাডজেক্টিভ ক্লজটা পড়েই সর্বপ্রথম নাউন সম্পর্কে একটা আইডিয়া পাই, সেটার নাম হচ্ছে আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ। আর নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যেখানে আমি আগেই নাউনটা সম্পর্কে অনেক কিছু জানি, পরবর্তী অ্যাডজেক্টিভ ক্লজটা নাউনকে আসলে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার হচ্ছে না, বরং নাউন সম্পর্কে আরো বেশি তথ্য দিচ্ছে। এই জন্য এটা নন আইডেন্টিফাই, আইডেন্টিফাই করতেছে না, বাট আগেরটা আইডেন্টিফাই করতেছে। একটু দেখি কেমন। দ্য গার্ল হু সোল্ড মি দ্য কার সেড ইট ওয়াজ হার। দ্য গার্ল, দ্য গার্লটা কে, এটা কি আমি জানি আগে? জানি না, কিন্তু আমার কাছে একেবারেই নতুন দ্য গার্ল, এই আইডিয়াটা, গার্ল এই মেয়েটা। এরপরে দেখেন গার্লটা কে, হু সোল্ড মি দ্য কার। এই যে হু সোল্ড মি দ্য কার, এটা সর্বপ্রথম গার্ল সম্পর্কে পৃথিবীর সকল গার্লের মধ্যে একটা গার্লকে আইডেন্টিফাই করে ফেললো। দ্যাটস ওয়াই ইটস আ আইডেন্টিফাইং ক্লজ। এখন কথা হচ্ছে ভাই আমি কেন এটা পড়তেছি, এটা আসতেছি একটু পরে, বাট আগে এটা বোঝেন কোনটা আইডেন্টিফাইং কোনটা নন আইডেন্টিফাইং। মাই হাই স্কুল ইংলিশ টিচার হু ইজ রিটায়ার্ড সেন্ট মি অ্যান ইমেল। দেখেন আমি একটা টিচার সম্পর্কে কথা বলতেছি, সেই টিচারটা কে? এই ফ্রেজের মধ্যে কিন্তু অলরেডি দ্য টিচার ইজ আইডেন্টিফাইড, মাই হাই স্কুল ইংলিশ টিচার। তাহলে এই ইংলিশ টিচার কি নতুন? ইংলিশ টিচার কি আমি জানি না ওর সম্পর্কে? না, কিন্তু তাহলে হু ইজ রিটায়ার্ড এটা আমার ইংলিশ টিচার সম্পর্কে আরো তথ্য দিচ্ছে। তার মানে হু ইজ রিটায়ার্ড এটা কিন্তু আইডেন্টিফাইং না, এটা নন আইডেন্টিফাইং। সেন্ড মি অ্যান ইমেল। আচ্ছা তাহলে এখন পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে যে আমি যখন আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে এই আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজের মাঝখানে কোনো কমা দেওয়া যাবে না। নাউনের পরে যে ক্লজটা বসবে তো কোনো কমা দেওয়া যাবে না। বাট যেটা নন আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভ ক্লজ, সেখানে কি করতে হবে? কমা দিয়ে এটাকে মেইন জায়গা থেকে আলাদা করে ফেলতে হবে। বুঝতে পারছেন? দেখেন মাই হাই স্কুল ইংলিশ টিচার কমা কমা হু ইজ রিটায়ার্ড। আইডেন্টিফাইং এর ক্ষেত্রে দ্য গার্ল হু সোল্ড মি দ্য কার, এখানে কিন্তু আমরা কমা দেই নাই। বুঝা গেছে? ওকে, এই কথাটা একটু আগে আমরা বললাম যে কমা, হ্যাঁ, আইডেন্টিফাইং ক্লজে নো কমা, আর নন আইডেন্টিফাইং ক্লজে কি হবে? একটা কমা দিতে হবে। আচ্ছা, তাহলে এখন এই যে অ্যাডজেক্টিভ ক্লজগুলা বা রিলেটিভ ক্লজগুলা, এগুলা সাধারণত কি হয়? রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়।
দ্যাট হুইচ হু, ঠিক আছে, হুম হুজ ওয়্যার, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজগুলো শুরু হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখেন, সেটা হচ্ছে এই দ্যাট হুইচ হু, এখানে দুইটা কথা মাথায় রাখতে হবে। এই যে দ্যাট হুইচ হু, এগুলা ক্যান বি সাবজেক্ট, বাট হুম হুজ ওয়্যার এগুলা কিন্তু সাবজেক্ট হয় না। দ্যাট হুইচ হু জি ভাই, শুনতে পাচ্ছি। আমার হ্যাঁ, হচ্ছে একটু সমস্যা তো, যে ইয়ার কারণে সাথে সাথে কাজ করে। আচ্ছা, দ্যাট হুইচ হু এই জিনিসটাকে যখন আমি বলছি, এরা বাক্যের সাবজেক্ট আকারে ব্যবহার হতে পারে, মানে হু ডু অথবা হু ডাজ, এই কথাটা আমি লিখতে পারি। একটু ভালো করে লিখে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি বললাম তাহলে? বললাম এই যে দ্যাট হুইচ হু, এটা বাক্যের সাবজেক্ট আকারে ব্যবহার হয়, মানে হু ডিড দ্যাট, ডিড দ্যাট। দেখেন এইখানে কিন্তু আমি হুটাকে সাবজেক্ট আকারেই ব্যবহার করতে পারতেছি। তাহলে কি হচ্ছে, এই যে দ্যাট হুইচ হু এগুলা প্লাস ভার্ব বসে, ভার্ব বসে যায় সরাসরি দ্যাট। এখন এইটা ডিড, তো এটা সাবজেক্ট হয়ে যায় হচ্ছে রিলেটিভ প্রোনাউনগুলা। কিন্তু মজার ব্যাপার যেটা, মজার ব্যাপার হচ্ছে এই যে হুম হুজ ওয়্যার, এই জিনিসগুলো কিন্তু বাক্যে কখনো সাবজেক্ট আকারে ব্যবহার হইতে পারে না। এগুলা কি করে, এগুলার পরে সাবজেক্ট বসে অ্যান্ড দেন এটার মধ্যে ভার্ব আসে সাবজেক্ট, যেমন হুম আই কল, হুম আই কল। দেখেন তার মানে এটা কি, এগুলার পরে সাবজেক্ট বসে, আর এগুলা ইটসেলফ সাবজেক্ট আকারে ব্যবহার হয়। হুম আই কল, হু আই কল, এই কথা আপনি জীবনও বলতে পারবেন না, হুম আই কল। তাহলে কোথায় হু বসাবো, কোথায় হুইচ বসাবো, কোথায় হুম বসাবো, কোথায় হুজ বসাবো, এটা বোঝার উপায় হচ্ছে আমি কি এটাকে সাবজেক্টের আগে বসাচ্ছি নাকি সাবজেক্ট আকারে বসাচ্ছি। যদি সাবজেক্টের আগে বসাই হুম হুজ ওয়্যার বসবে, আর যদি সাবজেক্ট আকারে বসাই তাহলে দ্যাট হুইচ হু বসবে। দ্যাটস ইট। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে দ্যাট, এই দ্যাট শব্দটা, দ্যাট শব্দটা অলওয়েজ আইডেন্টিফাইং যে ক্লজ আছে এখানে ব্যবহার হবে। দ্যাট, কি বললাম, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। সেকেন্ড নিয়ম, দ্যাট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অলওয়েজ আইডেন্টিফাইং যে ফ্রেজ আছে সেখানে ব্যবহার হবে। আর হুইচ অ্যান্ড হু, এটা নন আইডেন্টিফাইং এ ব্যবহার হবে। দ্যাট মিনস নন আইডেন্টিফাইং এ আমি কখনো দ্যাট ব্যবহার করতে পারবো না। দ্যাটটাকে অলওয়েজ আমার ব্যবহার করতে হবে আইডেন্টিফাইং ক্লজে। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারছি, জি তাই? ভাই। ওকে, দেখেন মাই মাম লাভড দ্য ব্যাগ দ্যাট আই হ্যাড বট ফ্রম ব্যাঙ্গালোর। দেখেন এই ব্যাগ সম্পর্কে কি আমি আগে বলছি? বলি নাই। ব্যাগ সম্পর্কে আইডেন্টিফাই করছে দ্যাট হ্যাড বট, দ্যাট আই হ্যাড বট ফ্রম দ্য, এখানে বসছে এটা কিন্তু, হ্যাঁ। Diana, the girl who spoke third, the girl that spoke third, এই কথা আপনি বলতে পারবেন না এখানে, অলওয়েজ হু বসাইতে হবে। কারণ কি, এটা কমা দেখে আমি বুঝতে পারছি। ও, এখানে একটা ব্যাপার আছে, ডায়ানা আমি যখন নাম উচ্চারণ করবো তখন এটা অলরেডি আইডেন্টিফাইড হিসেবে ধরা হবে, এই নাউনটাকে ধরা হবে যেটা আইডেন্টিফাইড হয়ে গেছে। এই ডায়ানাকে এক্সপ্লেন করার জন্য, কারণ এটা একটা প্রপার নেম, ডায়ানাকে এক্সপ্লেন করার জন্য যদি আমি কোনো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করি, সেটা পরবর্তীতে কিন্তু নন আইডেন্টিফাইং হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক এখানে যেরকম হয়েছে, বোঝা গেছে? তাহলে নাম থাকলে কিন্তু সেটাকে আমরা নন আইডেন্টিফাইং হিসাবে ব্যবহার করব। এইভাবে করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজকে বাস্তবে ব্যবহার করি। এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে আমাদের গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা। আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ যেদিন পড়বো সেদিন আমরা ধরে নিব যে আমাদের গ্রামারের 70% শেষ। হুম, গ্রামারের 70% আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ পড়লে শেষ হয়ে যাবে। আর বাকি 20% থাকবে আমাদের বিভিন্ন পার্টস অফ স্পিচ, মানে 90% শেষ হয়ে যাবে। বিভিন্ন পার্টস অফ স্পিচ পড়লেই আমাদের বিভিন্ন শেষ হয়ে যাবে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ গুলা কি কি? দেখেন, টাইম,
কজ অথবা রিজন, কন্ডিশন, কন্ট্রাস্ট, পারপাস, ম্যানার, এটার লিস্ট অনেক লম্বা, ঠিক আছে? তাহলে এই অ্যাডভার্বিয়াল ক্লজগুলো কি কি বোঝায়? টাইম, কজ বা রিজন, কন্ডিশন, কন্ট্রাস্ট, পারপাস, ম্যানার। আমরা এটাকে পড়ি RPECCC। এটা আমরা RPECCC পড়বো আমরা। এটা যেমন এই যে এমপিটি, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ ম্যানার, প্লেস, টাইম বোঝায়। RPECCC ট্রিপল সি বোঝায় রিজন, পারপাস, কজ এন্ড ইফেক্ট, কন্ডিশন, কন্ট্রাস্ট, কম্পারিজন। এই জিনিসগুলো বোঝায়, ঠিক আছে? এখন এই ব্যাপারগুলো কিভাবে ফাংশন করে, এই জিনিসগুলো আমার একটু লম্বা সময় ধরে পড়তে হবে। যেমন আমরা রিজন কি দিয়ে ব্যবহার করি? বিকজ, অ্যাজ, সিন্স, ফর, বিকজ অফ, এই জিনিসগুলো আমরা রিজন ব্যবহার করি। এগুলোর জন্য আলাদা গ্রামার আছে। প্রত্যেকটা বিকজ অফ, অ্যাজ, সিন্স, ফর এর জন্য গ্রামার আছে। সো এই গ্রামারগুলো আমরা আলাদা একটা ক্লাসে পড়তে হবে, লম্বা ডিসকাশন। মোস্ট প্রবাবলি অ্যাডভার্বিয়াল ক্লজ পড়তে আমাদের দুইটা ক্লাস লাগবে। পারপাস যখন আমরা বুঝাই, সো দ্যাট ব্যবহার করি। সো দ্যাট যুক্ত যে ক্লজটা, সেটা আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ আকারে ফাংশন করবে। ইফেক্ট, সো অ্যাডজেক্টিভ দ্যাট, সো মেনি ফিউ কাউন্টেবল নাউন দ্যাট, হ্যাঁ, এই সো মাচ দ্যাট, এই জিনিসগুলো আমরা ইফেক্ট বুঝাই। কন্ডিশন, ইফ দিয়ে আমরা কন্ডিশন বুঝাই, রাইট? সো ইফ এর যে রুলগুলো আছে, এই রুলগুলোকে কিন্তু আমরা কন্ডিশন বলবো। কন্ট্রাস্ট, দো, অলদো, ইভেন দো, এই জিনিসগুলো আলাদা। ডিসপাইট, ইনস্পাইট অফ প্লাস ফ্রেজ, আলাদা আছে। কম্পারিজন আর ম্যানার, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই জিনিসগুলোর আলাদা আলাদা গ্রামার আছে, এবং প্রত্যেকটা অ্যাডভার্বিয়াল ক্লজের গ্রামার আমরা আলাদাভাবে নেক্সট ক্লাসের থেকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু করব। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আমার হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা মোটামুটি আমাদের যে গ্রামার, সেই গ্রামার 70% শেষ করে ফেলবো। নেক্সট ক্লাস থেকে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ পড়া শুরু হবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজ পড়ার সাথে সাথেই আমরা শুরু করব পার্টস অফ স্পিচের ইনডেপথ, যেমন নাউনের ইনডেপথ, প্রোনাউনের ইনডেপথ, অ্যাডজেক্টিভের ইনডেপথ, অ্যাডভার্বের ইনডেপথ। আমরা তো অ্যাডভার্বিয়াল ক্লজের মাধ্যমে কিছুটা শেষ করব, বাট অ্যাডভার্বের ইনডেপথ আমরা ধীরে ধীরে পড়ে ফেলবো। সো এই হচ্ছে মোটামুটি ক্লজের প্রকারভেদ। এখন এই যে আমরা ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন আপনাদের রাইটিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে? আমরা ডিফারেন্ট টাইপ অফ ক্লজেস পড়লাম না? আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন লিখবেন, আপনারা দেখবেন যে এই লেখার সময় কথাগুলোকে ডিফারেন্ট আলাদা আলাদা সিম্পল সেন্টেন্সে না লিখে, এই যে মানে যে জিনিসটা আসলে একটা জিনিসকে এক্সপ্লেন করতেছে, সেটা অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মের মধ্যে ফেলে সেভাবে ইউজ করা। যে জিনিসটা একটা টাইম, প্লেস, রিজন বোঝাচ্ছে, সেই জিনিসটাকে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের স্ট্রাকচারে ফেলে ব্যবহার করা। এই প্র্যাকটিসটা যখন আপনারা করবেন, তাহলে আপনারা দেখবেন আপনাদের রাইটিং এর মান অনেক বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো আমরা রাইটিং এবং স্পিকিং এর জন্য তো আলাদা একটা ক্লাস করবোই বটে, বাট আগে আমরা গ্রামারের 90% রোজার মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। 90% শেষ করলেই এরপর থেকে আমরা রাইটিং এবং স্পিকিং নিয়ে টানা যাব। আমি যেটা বুঝলাম, স্পিকিং এর মাঝখানে যখন আমরা রাইটিং করি, আবার রাইটিং এর মাঝখানে যখন আমরা গ্রামার পড়ি, তখন আমাদের খেই হারিয়ে ফেলি আমরা। সো টানা গ্রামার শেষ করলে গ্রামারের ব্যাপারে আমাদের একটা কমপ্লিট কনক্রিট আইডিয়া থাকে। সো ওইটাকে আমরা, এবং পরে টানা স্পিকিং করলে স্পিকিং এর একটা কংক্রিট আইডিয়া আমরা পাই। সো ওইভাবে করে আমরা আগানোর ট্রাই করব। তাহলে এই হলো আমাদের মোটামুটি ক্লজেসের জায়গা। তাহলে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এই যে ক্লজ এন্ড ফ্রেজ পড়লাম, এই প্রত্যেকটা টাইপ অফ ক্লজ, টাইপ অফ ফ্রেজ দিয়ে গ্রামার মেনটেন করে আপনারা ডিফারেন্ট সেন্টেন্স বানাবেন বাসায় বসে বসে। বোঝা গেল?